পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলায় অবস্থিত বক্রেশ্বর একটি সতীপীঠ। এখানে রয়েছে প্রাকৃতিক উষ্ণ জলের প্রস্রবণ এবং এখানে কথিত আছে সতী মায়ের দুই ভুরুর মাঝখানের অংশ পড়েছিল এবং মা এখানে মহিষীমর্দিনী রূপে পূজিত হন। তো আজকের ব্লগে থাকছে সেই বক্রেশ্বর ভ্রমণের সম্পূর্ণ তথ্য। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ রাখলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এই বক্রেশ্বর মন্দির যাওয়ার জন্য আপনাদের প্রথমেই পৌঁছে যেতে হবে রেল স্টেশন দুবরাজপুরে। তো হাওড়া থেকে মাত্র দুটো ট্রেনই দুবরাজপুর যায়, একটি সকালবেলায় চলা হুল এক্সপ্রেস এবং অপরটি বিকালে ময়ূরাক্ষী প্যাসেঞ্জার। তো হুল এক্সপ্রেসে আমি আজকের জার্নিটি করছি ব্যান্ডেল জংশন স্টেশন থেকে। তো আপনারা যদি হাওড়া থেকে এই হুল এক্সপ্রেসে যাবেন তাহলে অবশ্যই সিট পেয়ে যাবেন এবং এর জন্য যে নর্মাল টিকিট পাওয়া যায় 100 টাকা, সেটি কাটতে পারেন। রিজার্ভেশন করার আলাদা করে কোনো দরকার নেই। তো ব্যান্ডেল জংশন থেকে ট্রেনটি পরবর্তী স্টপেজ বর্ধমান, মানকড়, দুর্গাপুর এগুলো হয়ে পাণ্ডবেশ্বর ও দুবরাজপুর পৌঁছবে। তো ট্রেন চলতে চলতে এই বক্রেশ্বর কেন বিখ্যাত সেই সম্বন্ধে কয়েকটি কথা আপনাদের বলে রাখি। তো আপনারা অবশ্যই জানেন যে দক্ষযজ্ঞের পর শিব যখন সতীর দেহ নিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড পরিভ্রমণ করেছিলেন তখন বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড বিখণ্ড করে এবং সেটার 51টি পার্ট, বিভিন্ন সতীর দেহের বিভিন্ন পার্ট পশ্চিমবঙ্গ সহ গোটা ভারত এবং পাকিস্তান এবং বাংলাদেশের কিছু কিছু জায়গায় পড়েছে এবং সেখানে পরবর্তীকালে সতী মন্দির প্রতিষ্ঠা হয়। তো সেই 51টি সতীপীঠের একটি হচ্ছে বক্রেশ্বর। এখানে দেবীর ভ্রু অর্থাৎ কপালের মধ্যবর্তী ভাগ পতিত হয়েছিল। এখানে দেবী মহিষীমর্দিনী রূপে পূজিতা হন এবং এই মন্দিরে শিবের মন্দির আছে যেটি বক্রেশ্বর, মানে শিবের মন্দির থেকে বক্রেশ্বর নামটি এসছে এবং অষ্টবক্র নিয়ে এখানে তপস্যা করেছিলেন মহাদেবের। তো এখানে সেই জন্য এটিকে বক্রেশ্বর বলা হয় এবং এটি একটি স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে এখানে উষ্ণ প্রস্রবণ আছে, অর্থাৎ গরম জলের, ন্যাচারাল গরম জলের সোর্স আছে। এখানে 8টি মতো পিণ্ড আছে। তো আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত একটি এবং বাড়ির খুব কাছে। তো একদিন সময় করে অবশ্যই বক্রেশ্বর ঘুরে দেখবেন। ট্রেন ধীরে ধীরে বর্ধমান জংশন পেরিয়ে মানকড় হয়ে দুর্গাপুরের রাস্তায় ধীরে ধীরে প্রবেশ করল বীরভূম জেলায়। এবং পাণ্ডবেশ্বর হয়ে এরপর ট্রেন ধীরে ধীরে দুবরাজপুর পৌঁছে গেলাম। তো ট্রেনের যাত্রাপথ আমি অল্প অল্প করে দেখিয়েছি। তো আমি যেদিন গেছিলাম সেদিন একটু মেঘে আছে, তো আশপাশের দৃশ্য বেশ দেখতে দেখতে আপনারা খুব সহজেই এই সিটি ট্রেনটিতে বসে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন দুবরাজপুর। তো দুবরাজপুর থেকে এই বক্রেশ্বর মন্দিরের ডিস্টেন্স মোটামুটি 15 কিলোমিটার মতো। স্টেশনের বাইরে ওভারব্রিজ দিয়ে উঠে বাইরে বেরোলি দেখবেন অজস্র টোটো আছে, সেই টোটোগুলো শেয়ারিং অথবা রিজার্ভে যায়। তো আমি আমার বন্ধুর সঙ্গে গেছিলাম এবং আমাদের 150 টাকা ভাড়া নিয়েছিল, যেটি ডাইরেক্ট মন্দিরে পৌঁছে দিয়েছিল। তো এই মন্দির যেতে যেতে রাস্তা খুবই সুন্দর লাগছিল, পুরো গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে ধীরে ধীরে পৌঁছাচ্ছিলাম এবং মাঝে কখন হঠাৎ করে বৃষ্টি নেমেছিল এবং গ্রাম বাংলার যে সুন্দর প্রাকৃতিক রূপ সেটি আপনারা এই যাত্রাপথে দেখতে পাবেন।
এইভাবে গ্রাম্য পথের দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেছিলাম একদম মন্দিরের সামনে। তো অটো আপনাদেরকে মন্দিরের সামনের একদম গেটের কাছে পৌঁছে দেবে। তো এই গেট থেকে নেমেই কিছুটা হাঁটলে আপনারা প্রথমেই যেটা দেখবেন, এই ডান দিকে গরম জলের ঘাট লেখা আছে, অর্থাৎ এখানে যে উষ্ণ প্রস্রবণ গুলো রয়েছে সেখানে দেখতে পারবেন। তো এই হচ্ছে দেখুন গেট, এবং এই গেট থেকে 10 টাকা পার পার্সন টিকিট কেটে আপনাদের ভেতরে ঢুকতে হবে। তো এই গেটের মধ্যে দিয়ে একবার ঢুকলে আবার যদি আপনারা বেরিয়ে আসেন তাহলে আবার পুনরায় মূল্য লাগবে, অর্থাৎ এই গেটের মধ্যে দিয়ে 10 টাকা কুপন কেটে আপনারা এগিয়ে যাবেন এবং দেখতে পাবেন এই ঘাটগুলো করে দেওয়া হয়েছে। তো অপূর্ব সুন্দর এই ঘাটগুলো। একটুখানি গেলেই দেখবেন জল থেকে গরম ধোঁয়া বেরোচ্ছে, অর্থাৎ বাষ্প বেরোচ্ছে, মানে গরম জলের যে উষ্ণ প্রস্রবণ গুলো সেগুলোই হচ্ছে এইগুলো। তো এখানে স্নানের ব্যবস্থা আছে, পুরুষ মহিলাদের আলাদা আলাদা করে স্নানের ব্যবস্থা আছে। তো এই দেখুন এখন নিয়ে যাচ্ছে পুরুষদের সেকশনে। তো এইখানে স্নান করে নিয়েছিলাম এবং দেখুন কত লোকে স্নান করছে। এই গরম জলে একবার আপনারা অবশ্যই স্নান করবেন, খুব ভালো লাগবে। স্নান করার পর এখানে কাপড় চেঞ্জ করার জন্য আলাদা একটা জায়গা আছে, এবং কিছু সুলভ মূল্যে টয়লেটও আছে যেগুলোতে আপনারা ইউজ করতে পারেন। 5 টাকা এবং 8 টাকা যথাক্রমে লাগবে। এইভাবে এই জায়গাটা ঘুরে আপনারা এখানে দেখুন বাহির পথ লেখা আছে, তো সেই দিক দিয়ে গিয়ে আপনারা চলে যেতে পারেন মন্দিরের কাছে। বাহির পথে যাওয়ার সময় আমি দেখাচ্ছি দেখুন গুণ করে কিভাবে এই জলটা টকবক করে ফুটছে, অর্থাৎ প্রায় 90 ডিগ্রি সেন্টিগ্রেডের জল থাকে এখানে। এবং এই দেখুন এই জলটা ন্যাচারালি বেরোচ্ছে এখান থেকে। আর দেখুন অনেকে চাল ফেলেছে যেগুলো ভাতও হয়ে যায়। তো এই দিকে দেখুন লেখা আছে মন্দিরের বাহিরে যাওয়ার পথ, অর্থাৎ এই দিক দিয়ে গেলে মন্দির দর্শন আপনারা করতে পারেন। তো এইভাবে ধীরে ধীরে এই রাস্তাটা দিয়ে গেলেই দেখবেন মন্দিরে পৌঁছে গেছেন। তো মন্দিরের চারপাশে অনেক এই সমস্ত খেলনা টেলনা বিক্রি হয়, পুজোর সামগ্রী বিক্রি হয়। তো এখানে জুতো রেখে আপনারা মন্দিরের মধ্যে প্রথম প্রবেশ করবেন। এবং এখানে দেখুন প্রথমে আছে বটুকনাথ ভৈরবের মন্দির, অর্থাৎ যেমন প্রত্যেক শক্তিপীঠে একটি ভৈরব রক্ষা করেন, সেরকম এখানে বটুকনাথ মন্দিরের ভৈরব আছে। তো বটুকনাথকে দর্শন করার পরে আপনারা ডাইরেক্ট এখানে দর্শন করতে পারেন। এখানে কোনো এন্ট্রি ফি নেই, আপনারা চাইলে পুরোহিত ভাড়া করতে পারেন বা নাও পারেন, আপনাদের সম্পূর্ণ নিজস্ব ইচ্ছা। এবং খুব সুন্দরভাবে মা মহিষী মর্দিনী রূপে দর্শন করে আপনারা বেরিয়ে আসতে পারেন মন্দিরের বাইরে। তো এই মন্দিরের বাইরে দিকে বেরোলে দেখবেন, বেরিয়ে আসতে দেখতে পাবেন এখানে একটি সুন্দর শিব মূর্তি করে দেওয়া আছে। এবং সেই গেটটা দিয়ে আপনারা ঢুকলে এখানে দেখুন লাইন করেছে, এই লাইন দিয়ে বক্রেশ্বর ধামের যে শিবজির দর্শন আপনারা করতে পারেন। তো সেই দর্শন করতে গেলে লাইন নিতে হয়, এমনি আপনারা আলাদা করে বাইরে থেকে গিয়ে দেখতে পারেন, কিন্তু একদম মন্দিরের বিগ্রহের সামনে যেতে গেলে আপনাদের লাইন দিতে হয়। এরপর এখানে আরো যে মন্দিরগুলো আছে ছোট ছোট ছড়ানো ছিটানো, সেই মন্দিরগুলো আমি এখানে দেখিয়েছি। যেমন এখানে একটি ভবতারিণী মন্দির আছে, সেই মন্দিরের ভিতরেও দেখিয়েছি। অনেক শিবের মন্দির আছে ছোট ছোট, সেগুলো আমি এখানে দেখিয়েছি। এইভাবে আপনারা ঘুরে দেখতে পারেন আশপাশটাকে। এবারে পুজো দেওয়ার পর দুপুর হয়ে গেছিল এবং খুব খিদে পেয়েছিল, তাই এখানে মন্দিরের বাইরে থেকে বেরিয়ে যে রাস্তাটা আছে, রাস্তাটা দিয়ে সোজা হাঁটলে অনেক হোটেল এবং খাওয়ার দোকান আছে।
আমি জননী হোটেলের মধ্যে ঢুকেছিলাম, বেশ ভালো খাওয়া দাওয়া দিয়েছিল। এখন মাত্র 40 টাকা বিনিময়ে এই ভেজ থালি। এখানে ডাল, সবজি, চাটনি, পাঁপড়, আনলিমিটেড ভাত এগুলো আপনারা পেয়ে যাবেন। তো এটা আপনারা খেতে পারেন, এছাড়া অন্যান্য যে কোনো হোটেলে আপনারা খেতে পারেন। তো এবার খাওয়া দাওয়া সমাপ্ত করার পর আবার বাইরে বেরিয়ে এসেছিলাম এই রাস্তাটা ঘুরে। তো এখানে দেখুন ওই একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাচ্ছে, এখানে একটা SBI এর ATM আছে এবং এখানে হোটেলও আছে। তো এই হোটেলগুলো আপনারা থাকতে পারেন, যদি রাত্রেবেলা এখানে থাকেন তো এই জায়গায় থাকতে পারেন। কিন্তু হোটেলগুলো খুব ভালো মানের নয়, উচ্চ মানের নয়, সাধারণ মানের। আপনারা চাইলে দেখে নিতে পারেন এখানে। এরপর আপনারা আবার দুবরাজপুর যদি ফিরে যেতে চান, তেমন ওই রিটার্ন ট্রেন হুইল এক্সপ্রেসে করে আমি আবার ফিরি। তাই দুবরাজপুরের জন্য আবার অটো বুক করেছিলাম, অর্থাৎ টোটো। এই টোটোগুলো আপনারা মন্দিরের বাইরে থেকে পেয়ে যাবেন। এবং দেখুন এখানে দেখা যাচ্ছে কত তাল গাছ এবং গ্রাম বাংলার প্রকৃতি রূপ দেখতে দেখতে আবার পৌঁছে গেছিলাম দুবরাজপুর স্টেশনের কাছে। দুবরাজপুর স্টেশনের কাছেই দত্ত সুইটস আছে, এখান থেকে আমি একটা স্পেশাল মিষ্টি এখানটা মন্ডা বলে যেটাকে, সেটা ট্রাই করেছিলাম। তো আপনারা এখানকার লোকাল মিষ্টিও এখানে ট্রাই করতে। এরপর ধীরে ধীরে পৌঁছে গেছিলাম দুবরাজপুর স্টেশনের ভিতরে। দুবরাজপুর স্টেশনে আবার হুল এক্সপ্রেস চিউড়ি থেকে আবার হাওড়া ফেরত যায়। তো সেই হুল এক্সপ্রেসে করে চেপে চলে গেছিলাম আবার ব্যান্ডেল জংশনে। এভাবে আমি মাত্র 12 ঘন্টার মধ্যে ব্যান্ডেল থেকে দুবরাজপুর হয়ে বক্রেশ্বর মন্দির দর্শন করে আবার ফেরত এসেছিলাম। এইভাবে এই ব্লগের মাধ্যমে আমি তুলে ধরেছি কিভাবে আপনারা খুব কম খরচে অতি সহজে দুবরাজপুর থেকে বক্রেশ্বর মন্দির দর্শন করে একদিনের মধ্যে ফিরে আসতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী আবার কোনো ব্লগে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।